কোথায় যাচ্ছেন? জাহান্নামে, বলে ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে আশাকে সরিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে আসে মাজেদ। রুম থেকে বের হতে মায়ের মুখোমুখি হয় সে। তাকে এবেসে দেখে সালেয়া বানু অবাক হয়ে বললেন, মাজেদ, এই সাত সকালে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চললি বাবা? জানি না, তবে এ বাড়ি থেকে যে বেরিয়ে যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছ। ছি বাবা, এসব কি? হ্যাঁ বৌমা, নতুন মানুষ, তুই বুঝিয়ে বল, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না মা, তোমাদের এই গেঁয়ো ভূত আজীবন এমনি গেঁয়ো ভূত হয়েই থাকবে। তোমাদের আগেই বলেছি, এমন গেঁয়ো আনস্মার্ট হুজুকে মেয়ে দিয়ে আমার চলবে না। তখন তো কেউ আমার কথা শুনলে না, দিলে তো গলায় ঝুলিয়ে। এবার তোমরা তোমাদের ওই পর্দাশীলা বোমাকে নিয়ে যাচ্ছ, তাই করো, আমাকে আমার রাস্তা দেখতে দাও। সালেয়া বানু এগিয়ে এসে ছেলেকে আবারও কিছু বলতে যাবেন, কিন্তু তখনই দরজার পাশে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছেলের বইয়ের দিকে চোখ পড়ে তার। মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মাজেদও আর দেরি করে না, আশার দিকে কটমোটে এক দৃষ্টি দিয়ে বেরিয়ে যায় সে। বলি বৌমা, তিনটে দিন হতে চলল, ছেলে আমার এখনো বাড়ি ফিরল না। হতচ্ছাড়াটা কোথায় যেতে পারে বলো দেখি? আম্মা, ওনাকে অনেকবার ফোনে ট্রাই করেছি, রিসিভ করেননি। আর আজ সকাল থেকে তো ফোন বন্ধ দেখা যাচ্ছে। এখন উনি কোথায় আছেন, কি করে বলি বলুন? হয়তো কোনো বন্ধু বান্ধবের বাসায় আছেন, অথবা আপার বাসায়ও থাকতে পারেন। আপনি একবার আপার সাথে কথা বলে দেখুন না। কেন, তুমি বলনি? বলেছি, কিন্তু আচ্ছা দাও দেখি। আশা তাড়াতাড়ি মোবাইল এনে ডায়াল করে শাশুড়ির হাতে ধরিয়ে দেন। এই নিন আম্মা। সালেয়া বানু হাসি মুখে মেয়ের সাথে কথা বললেন, কিন্তু কথার শেষ পর্যায়ে তার মুখটা কেমন মলিন হয়ে যায়। ফোন রেখে সেটা আশার কাছে দিতে দিতে বললেন, নেই রে মা, হতচ্ছাড়াটা ওখানেও যায়নি। এরপর অনেকক্ষণ চুপ থেকে কি যেন ভাবেন তিনি। একটু পরে আশার দিকে তাকিয়ে কপট রাগের সাথে বললেন, তোমাকে বলি বৌমা, একটু মানিয়ে নিলে কি এমন ক্ষতি হয় বলো দেখি? ছেলে আমার একটু বদমেজাজি ঠিকই, কিন্তু মনটা তার অনেক ভালো। আর তোমার কপালের জুড়ে আমার এমন সোনার টুকরো ছেলেটাকে পেয়েছো। এবার তার একটু কদর করতে শেখো। ওর কথাগুলো শুনলে তো আর এমন ঝামেলা বাঁধে না। ও তো খারাপ কিছু তোমায় বলছে না। সমাজের আর 10টা বউ যেভাবে চলে সেভাবেই তো তোমায় চলতে হবে। ওকেও তো মানুষের সাথে সামনে মুখ দেখাতে হয়। দেখো দেখি এখন ছেলেটা আমার কোথায় আছে, কি খাচ্ছে। আর ওর বাবা চাচার কানে খবরটা এখনো পৌঁছায়নি। তারা শুনলে কি এক ঝামেলা শুরু হবে বলো দেখি। এই একটু আগে তোমার শ্বশুর মাজেদের কথা জিজ্ঞেস করছিলেন, আবার মেয়েটাও ফোনে হাজার প্রশ্ন শুরু করেছে। কোনো মতে পাশ কাটিয়েছি। আজ যদি ও বাড়ি না ফিরে তবে কি হবে বলতে পারো? আশা চুপচাপ মাথা নিচু করে শুনে যায় শাশুড়ির কথা। এবার সালেয়া বানু একটু নরম হন। আশার কাঁধে হাত রেখে বললেন, দেখ রে মা, কিছু মনে করিস না। তোকে কষ্ট দেওয়ার জন্য আমি কিছুই বলছি না, তোর ভালোর জন্যই বলছি। আজকালকার ছেলে মেয়ে তোরা, সমাজটা যেভাবে চলছে তাকেও তো সেভাবেই চলতে হবে নাকি? আশা কিছু বলে না, বলার প্রয়োজন বোধ করে না, কারণ এর আগে অনেকবার বুঝিয়ে বলেও ঘুরে ফিরে তাকে ওই এক কথাই শুনতে হয়েছে। সমাজের সাথে মানিয়ে চলতে হবে। এখানে এমন এক সমাজের কথা বলা হচ্ছে যেখানে স্বামী বন্ধুদের সাথে সে যত বেশি হাসি আড্ডা আর ফষ্টি নষ্টি করতে পারবে ততই সে সামাজিকতার পোশাকে আচ্ছাদিত বলে বিবেচিত হবে। এখানে শাহিদের আলোকে মৃত্যু তুল্য, দেবরের সাথে তাকে হতে হবে ফ্রি মাইন্ড।
এখানে স্বামীর সামনে সে যেভাবে ইচ্ছা থাকতে পারবে, কিন্তু কোথাও বেরোতে হলে তাকে অবশ্যই সং মডেল হয়ে বেরোতে হবে, হতে হবে পরপুরুষের তৃপ্তির খোরাক, তবেই না সে হবে সামাজিক। এখানে তার নারীদের সৌন্দর্যের যত বেশি প্রদর্শনী হবে, সামাজিকতার খেতাবটা সে তত বেশি পাবে। হ্যাঁ, এটা এমনই এক সমাজ যেখানে সামাজিক হতে হলে তার পরকাল নিশ্চিত ধ্বংস হবে। তাই তো আশা কোনোদিনও পারবে না এমন সমাজে নিজেকে মানিয়ে নিতে, যে সামাজিকতা তাকে ধীরে ধীরে পৌঁছে দিবে জাহান্নামী দোরগোড়ায়। এই জন্য সে এই সমাজের আড়ালে থেকে যেতে চায়, সেখানে না হয় সে আজীবন এমন সামাজিকতায় রয়েছে গেল, তাতে ক্ষতি কি? আজ বিকেলের দিকে মাজেদ বাড়ি ফিরে এসেই সে খাটের উপর চিত হয়ে শুয়ে থাকে। সালেহা বানু ছেলে ফিরে আসায় খুব খুশি হন, সাথে কিছু কড়া কথাও ছেলেকে শুনিয়ে দেন। কিন্তু এরপরও মাজেদ চুপচাপ শুয়ে থাকে, একটি কথাও বলে না, যেন সে কিছুই শুনেনি। সালেহা বানু রাগে গজগজ করতে করতে মাজেদের রুম থেকে বেরিয়ে যান। আশা চুপচাপ কলপাটে পানি তুলে স্বামীর হাতে টাওয়াল তুলে দিয়ে বলেন, নিন, গোসল করে আসুন। মাজেদও কথা না বাড়িয়ে শার্ট খুলে টাওয়াল নিয়ে কলপাড়ে যায়, গোসল করে আবার এসে খাটে শুয়ে পড়ে। সেটা দেখে আশা বলে, খাবার কি এখানে নিয়ে আসবো? এসবের একটা বিহিত না করা অবধি, মানে আমার জীবনের সব ঝঞ্ঝাট দূর করা না অবধি আমি মুখে খাবার তুলছি না। আশা অবাক হয়ে বলে, কি করতে চাইছেন আপনি? আমার ভুলের প্রায়শ্চিত্ত। তোমাকে ডিভোর্স দিয়ে সেই ভুল আমি শুধরাতে চাই। গলায় আটকে থাকা কাঁটা নিয়ে যে শান্তিতে বাঁচা যায় না, বলেই কপট রাগের সহিত রুম থেকে বেরিয়ে যায় মাজেদ। আশা ঠায় দাঁড়িয়ে থাকে, কথা বলা নড়াচড়ার শক্তি যেন তার লোপ পেয়েছে। বারবার মাজেদ বলে যায়, কথাগুলো তার কানে প্রতিধ্বনি হচ্ছে। কি বলে গেল মানুষটা? সে তার জীবনের ঝঞ্ঝাট, গলায় আটকে থাকা কাঁটা আর ভাবতে পারে না আশা। কষ্টের সব দলা পাকিয়ে অশ্রু হয়ে বেরিয়ে আসে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। হ্যাঁ, দীর্ঘ এই যাত্রায় ডিভোর্সি খেতাবটা আশার পথ চলার সঙ্গী ছিল, আছে। মাঝে সেদিন নিজের কথার প্রতিফলন ঘটিয়েছিল, মাঝখান দিয়ে ভেঙে চুরমার হয়েছিল সংসারকে ঘিরে একটা মেয়ের সাজানো সব স্বপ্ন। আশাকে ডিভোর্স দিয়ে তবেই ক্ষান্ত হয়েছিল মাজেদ। তার হম্বিতম্বির কাছে পরাস্ত হয়ে আশা নিজের নিয়তিকে মেনে নিয়েছিল। সেই সাথে ততদিনে সে মানিয়ে নিতে শুরু করেছিল ইহ জীবনে আর যাই হোক সংসারটা বোধ হয় তার আর করা হবে না। সেই সময় কথাটা দুর্বিষহ ছিল তার জীবন। মাজেদ কিন্তু ঠিকই সুখে সংসার সাজিয়েছে। আশাকে ডিভোর্স দিয়ে নিজের মনের মতো একটা মেয়েকে বিয়ে করেছে সে। বিয়ের দিনে তার ফেসবুকে আইডিতে নিজেদের সদ্য তোলা কাপল পিকচার আপলোড করে লিখেছিল, অবশেষে আমি পেয়েছি তৃণাকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে আমি আজ ধন্য। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি আজ আমার হাতের মুঠোয়। ডিভোর্সের পরও ভুলবশত মাজেদ তার ফ্রেন্ড লিস্টে রয়ে গেছে। তাছাড়া দীর্ঘদিন ধরে ফেসবুকে আসার ঢু মারা হয়নি খুব একটা। আজ হঠাৎ অনেকদিন পর ফেসবুক লগ ইন করতে এমন একটা অনাকাঙ্ক্ষিত ব্রেকিং নিউজ, না অনাকাঙ্ক্ষিত হবে কেন, এ তো হওয়ারই ছিল। বরং সেই একটু বেশি ভেবেছিল। এই মানুষটার হাত ধরে পৃথিবীর কণ্ঠকাকীর্ণর পথ পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছিল। অথচ মানুষটার এতটুকু বোধ হলো না, বরং সে নিজের জায়গা থেকে অনড়ই থেকে গেল। নিজের সদ্য বিবাহিত বউ
এমনি নিজের মা বোনের ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড দিয়ে নিজের সুখ কিনেছেন, সামান্য মানুষের বাহবা পাচ্ছেন, আর এমনিতেই নাকি উনার সুখ অনুভূত হচ্ছে। অথচ এই একটি মাত্র কাজ যে তাকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, এতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই মানুষটার। দায় হচ্ছে শাস্তি যে কতটা ভয়ঙ্কর তা কতবার করে সেই মানুষটাকে বুঝিয়েছে, কিন্তু যেই লাউ সেই কদু। মনের কোথাও একটা কষ্ট অনুভূতি হয়, জীবন ব্যতীত হয় আশার। হঠাৎ আশার মনে হয়, আচ্ছা সে আজ কার জন্য ব্যতীত হচ্ছে, কি সম্পর্ক তার এই মানুষটার সঙ্গে? কই কোনো সম্পর্ক নেই তো তার এই মানুষটার সঙ্গে। তাদের তো ডিভোর্স হয়ে গেছে, তবে সে কেন ওই মানুষটাকে নিয়ে এত ভাবছে? ওকে নিয়ে ভাবার দায়িত্ব তো এখন আশার নয়। নিশ্চয়ই এই শয়তানের প্ররোচনা। দ্রুত সে মাজেদকে ব্লক লিস্টে ফেলে দেয়। মানুষটা আজ যে আর তার মহরাম নেই, আজ সে আশার ননমহরম। সে তার মনের মতো জীবন সঙ্গী নিয়ে থাকুক নিজের মতো। আজ সেই ভার থেকে আসা মুক্ত, মুক্ত মাজেদের ভাবনা থেকে। মাজেদের সাথে ডিভোর্সের পর মনে মনে শক্ত ভাবেই শপথ করেছিল, এই জীবনে আর বিয়ের বন্ধনে আবদ্ধ হবে না সে। এভাবে তার জীবনের একটা বছর অতিবাহিত হয়েছিল। এই একটা বছরে আশা বুঝেছিল এই সমাজের এক নারী কিভাবে অন্য নারীর কষ্টের কারণ হতে পারে, কিভাবে কথার আঘাতে একে অন্যকে জর্জরিত করতে পারে। এইসব কথা বলে এরা নিজেদের কি প্রমাণ করতে চায় আর কি বা আনন্দ পায় তা আশা বুঝে আসে না। আশা সবে কিছু মনে করে না ঠিকই, কিন্তু তার মা যে মেয়ের দুঃখের আড়ালে চোখের জল মুছছেন সে খবর আশা ঠিকই রাখে। এর ভেতর আসার জন্য অনেকগুলো বিয়ের প্রস্তাব আসলেও সে সাপ মানা করে দিয়েছিল। কে বা চায় একেই আঘাত দ্বিতীয়বার পেতে, এক ক্ষত শুকাতে না শুকাতে সেখানে দ্বিতীয় ক্ষতের সৃষ্টি করতে। আশার মনেও বারবার একই আতঙ্ক বিরাজ করত। তবে এটাও ঠিক, দিনের পর দিন মনের কোথাও একটা পবিত্র ইচ্ছা পোষণ করত সে। তাই তো এই পর্যায়ে এসে আশার মন কিছুটা বিগলিত হয়। তার জন্য তার বাবা মার কষ্ট পাচ্ছেন, সমাজের মানুষ তাদের কথা শোনাচ্ছেন। বাবা মা মুখ ফুটে কিছু না বললেও সে বুঝতে পারে তাদের মনোবেদনা। এই কেমন মেয়ে সে যে কিংবা মা বাবাকে এমন মনশান্তিক যন্ত্রণায় ফেলে দিয়ে দিব্যি শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তাই এবার মনে মনে সে তার সিদ্ধান্ত পাল্টায়, ভাবে আবার সে বিয়ের পিঁড়িতে বসবে। ভাগ্যের লিখন তো আবার খণ্ডানো যায় না। মহান প্রভু তার কপালে যা লিখে রেখেছেন নিশ্চয় তাই হবে। ঠিক তার কিছুদিন আগে আসার জন্য ভালো একটা প্রস্তাব এসেছিল। ছেলের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবে ছেলে খুব দিনদার। আশার পাড়াতো এক চাচা এই প্রস্তাবটা এনেছিলেন, যিনি বছরের বেশিরভাগ সময় চিল্লায় কাটিয়ে দেন। আর সেই সুবাদে পাত্রের সাথে ওনার পরিচয়। পাত্র নিজেই নাকি সাগ্রহে ওনাকে নিজের মনের অভিব্যক্তি জানিয়েছিল, বলেছিল দিনদার কোনো পাত্রের সন্ধান পেলে যেন তাকে জানানো হয়। এই চাচার উপর আশার অনেকটা সুধারণা আছে। ওনার মেয়ের সমবয়সী হওয়ায় ছোটবেলায় বেশ কয়েকবার ওনাদের বাড়িতে যাওয়া আসা হয়েছে আশার। তাকে ভীষণ স্নেহ করতেন তিনি। ওনার স্ত্রীও ভীষণ ভালো মনের মানুষ, আশাকে খুব ভালোবাসে মানুষটা। বড় হওয়ার পর চাচার সাথে কোনোদিন সাক্ষাৎ না হলেও চাচি প্রায় আসেন তার সাথে দেখা। একটা সময় ছিল যখন আশাও ছুটে যেত চাচির কাছে দিন শিখতে। আশাদের পুরো পাড়ায় এই একটি মাত্র পরিবারে এতটা ধার্মিক আর পরোজগার
দিনকে তারা বেশ শক্তভাবেই আঁকড়ে আছেন। এমন পরিবারের কর্তার মাধ্যমে আসা প্রস্তাব যেন তেন হবে না নিশ্চয়। প্রস্তাবটা পাওয়ার পর থেকে মা বাবা তার মতামত জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। বোঝাই যাচ্ছে প্রস্তাবটা তাদের বেশ মনে ধরেছে। আশারও অবশ্য মনে না ধরার কোনো কারণ নেই, ঠিক তার মনের মতো প্রস্তাব। তাই এই পর্যায়ে নিজের মতটা বাবা মাকে জানিয়ে দেয় সে। কিন্তু দ্বিধা একটাই, সে যে ডিভোর্সি। তাই জোর দিয়ে মাকে এটাও জানিয়ে দেয় যে তার জীবনের অতীত বর্তমান সমস্ত ঘটনায় যেন পাত্রপক্ষ, বিশেষ করে পাত্রকে জানিয়ে দেওয়া হয়। কোনো কিছুই যেন গোপন না করা হয়। এরপর যা হবে আল্লাহর ইচ্ছায়, সেটাই তার জন্য কল্যাণকর। তার মতো মেয়ের জন্য এমন প্রস্তাব আসায় সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে দোয়া করতেও ভুলে না। আল্লাহর কাছে সে এই দোয়াটাই করে, এই প্রস্তাব যদি তার দিন দুনিয়ার স্বার্থের অনুকূল হয় আর এই সম্পর্কের পরিণাম যদি দুনিয়া আখেরাতের কল্যাণকর হয়, তবে আল্লাহ যেন তার জন্য এই মানুষটাকে নির্ধারণ করে দেন। দুটি মনের চাওয়া পাওয়া যখন মিলে যায়, তখনই তো সত্যকার অর্থের পূর্ণতা পায় একটা সম্পর্ক। আশার অতীত বর্তমান সব কিছু জেনেই আজ পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। পাত্রপক্ষ বলতে পাত্র আর পাত্রের দুটি মনের চাওয়া পাওয়া যখন মিলে যায়, তখনই তো সত্যকার অর্থের পূর্ণতা পায় একটা সম্পর্ক। আশার অতীত বর্তমান সব কিছু জেনেই আজ পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। পাত্রপক্ষ বলতে পাত্র আর পাত্রের বড় বোন, সাথে তার 7 কি 8 বয়সী মেয়ে। পাত্রের মা ভীষণ অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কনে দেখার প্রাথমিক ধাপ সম্পন্ন হয়। পরের ধাপে পাত্র ও পাত্রীকে আলাদা কথা বলার সুযোগ করে দেওয়া হয়। ড্রয়িং রুমটা তাদের জন্য ছেড়ে অন্যরা যে যার মতো বেরিয়ে যায়। তৃতীয় পক্ষ হিসাবে থেকে যায় পাত্র, মানে মেহরাবের ভাগ্নি। মেহরাব আর আশা থেকে অনেকটা দূরে মায়ের ফোন হাতে বসে ক্ষীণ আওয়াজে নাসিদ শুনিয়েছে সে। অন্য সময় হলে সাউন্ড আরেকটু বাড়িয়ে দিত, কিন্তু মা তাকে বলে গেছে এখন সাউন্ড দিয়ে নাসিদ শুনলে মা আর ওই মিষ্টি মনির কথা বলতে কষ্ট হবে। তাই তো সে ক্ষীণ আওয়াজে নাসিদ শুনিয়েছে। আশা তাকে কাছে ডাকে, মিষ্টিমণি তুমি আমার কাছে এসে বসো। ফোন থেকে চোখ তুলে আয়েশা নামটা তার বেশ পছন্দ হয়েছে, তাই তো সে ওই আন্টিকে এই নামেই ডাকবে বলে ঠিক করেছে। এখন এই নামে দুজনকেই ডাকে। ভাবতেই মিষ্টি করে হাসে আয়েশা। মিষ্টি হেসে সে বলে, তোমরা কথা শেষ করো, তারপর তোমাদের সাথে আমি জমিয়ে গল্প করব। মা বলছে তো এখন তোমাদের না জ্বালিয়ে এখানে চুপচাপ বসে থাকতে, তাই তো বসে আছি। আয়েশা কিন্তু মায়ের বাধ্য মেয়ে। আর শোনো, আমি তোমাকে কি বলে ডাকবো সেটা কিন্তু আমি ঠিক করে ফেলেছি। আয়েশার পাকা পাকা কথা শুনে আশার চোখে কৌতূহল জমে। আয়েশা মিষ্টি হেসে বলে, তুমি আমার মিষ্টিমণি। নামটা দারুণ সুন্দর, তোমায় আমি এই নামেই ডাকবো। এটাই ফাইনাল। নাও মামা, তোমাদের কথা তাড়াতাড়ি শেষ করো। মিষ্টিমণির সাথে আমার অনেক গল্প করা বাকি আছে তো। বলে আবার ফোনে নাসির শোনায়। মনোযোগী হয় সে। মুখোমুখি সবাই বসে আছে আশা আর মেহেরাব। দুজনেই কারো মুখেই রা নেই। দুজনেই মাথা নিচু করে বসে আছে চুপচাপ। মাথা খানিকটা তুলে মেহেরাবেই প্রথম কথা শুরু করে। গলা ঝেড়ে আশাকে সালাম করে সে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথা নিচু রেখে মৃদু স্বরে সালামের জবাব দেয় আশা। নিজেকে শক্ত করার বেশ জোর প্রচেষ্টা চালাচ্ছে সে।
অনেকক্ষণ ধরে এই প্রচেষ্টা চলছে। মনের সাহস সঞ্চয়ের চেষ্টা করছে নিজের জড়তা কাটিয়ে উঠতে, কিন্তু কিছুতেই যেন সেটা হচ্ছে না। অথচ আজ তার জড়তা কাটিয়ে কথা বলতে পারাটা জরুরি, মনের সব প্রশ্নের উত্তর জানাটাও জরুরি। কিন্তু তার জন্য তো আগে প্রশ্ন করাটা প্রয়োজন। যে করেই হোক, যত জড়তায় কাজ করুক, সব কাটিয়ে আজ তাকে কথা বলতেই হবে। এই ভুল সে বারবার করবে না। সব জেনে বুঝে তবেই সে এই বিয়েতে মত দেবে, নয়তো নয়। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা আশা। সালামের জবাব পেয়ে মেহরাবও এবার নড়ে চড়ে বসে প্রতি উত্তরের আবারও কথা বলেছে, আমি মেহরাব। আপনাকে কয়টি কি এ পর্যায়ে মেহরাবের কথা জড়িয়ে আসে। দ্রুত নিজেকে সামলাতে চুপ হয়ে যায় সে। আশা বেশ বুঝতে পারে সামনে থাকা মানুষটা ভীষণ নার্ভাস ফিল করছে। অনেক দিন পর ভেতরে ভেতরে বেশ হাসি পাচ্ছে তার। সে হাসির আভা যে তার চোখে মুখে ফুটে উঠেছে তা হয়তো সে নিজেও জানে না। ভীষণ মায়াবী দেখাচ্ছে তাকে। মেহরাব এই প্রথম পূর্ণ দৃষ্টিতে ঘোমটার আড়ালে থাকা আয়েশাকে পরখ করে। পুরুষ মানুষ বুঝি এমন হয়? হয়তো হয়। সব পুরুষ তো আর সমান হয় না। কেউ হয় সুপুরুষ, কেউ বা কাপুরুষ। এই দুই প্রকৃতির পুরুষের মাঝে রয়েছে বিস্তর তফাৎ। এইসব ভাবতে গিয়ে হঠাৎ আসার মনে হয় তার জড়তা অনেকটাই কেটে গেছে। মন বলছে চাইলে এবার সে গড়গড় করে কথা বলতে পারবে। জি, আমি আশামণি। আপনি কিছু বলতে যাচ্ছিলেন, বলুন, আমি শুনছি। বাহ, তার কথা জড়িয়ে যায়নি, বেশ স্বাভাবিকভাবে কথা বলছে সে। আশা বেশ অবাক হয়, সেই সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। মেহরাব তখনও আশার দিকে তাকিয়েছিল। আশাকে কথা বলতে দেখে ভালো লাগে তার। সেই কখন থেকে উনি কাঁপাকাঁপি করেই যাচ্ছেন। এইভাবে কি আর কথা এগোনো যায়? ভাগ্যিস তার কথা জড়িয়ে যাচ্ছিল, নয়তো এই মেয়ে নিজে থেকে মুখে কোনো রাগ করতেন না সন্দেহ। এখন তো এই ভদ্রবতী চোখ তুলে সামনে বসা মানুষটাকে দেখারও প্রয়োজন বোধ করেনি। কার সাথে কথা বলছেন তিনি? মানুষ নাকি অশরীর? এসেছেন থেকে মাথাটা নিচু করে আছেন, কথাও বলছেন মাথা নিচু রেখে। যাক, আপাতত এতেই চলবে। কথা বলে একে অপরে জেনে নেওয়াটা এখন জরুরি। জি, বলছিলাম কিছু জিজ্ঞেস করার ছিল আপনাকে। বলতে পারেন, এক প্রকার ইন্টারভিউ, বিয়ের ইন্টারভিউ। প্রস্তুত তো আপনি? শুরু করব। আশা বেশ বুঝতে পেরেছি কোন বিষয়ে আজ তার ইন্টারভিউ হবে। আজকাল মানুষ তার জীবনের ওই একটা অধ্যায় নিয়ে বেশি ইন্টারেস্ট দেখায়। প্রশ্নের পর প্রশ্ন মানে তাকে জর্জরিত করে। তাকে কেন ডিভোর্সি হতে হলো, কি এমন সে করেছিল যে তার স্বামী তাকে ডিভোর্স দিতে বাধ্য হলো, হেন তেন ইত্যাদি। আশা এখন আর ওসব ভাবতে চায় না, কিন্তু পরিস্থিতি তাকে এখানে বারবার ওই কাঠগোড়ায় দাঁড় করায়। আজও হয়তো তাকে সেই কাঠগোড়ায় দাঁড় করানো হবে। কিন্তু আশাকে পুরোপুরি অবাক করে দিয়ে সামনের মানুষটা বলে ওঠে, ইন্টারভিউ শুরু করছি তাহলে। প্রথম প্রশ্ন, আপনি কি কলমা তহিদ বলতে পারবেন? আশা অবাক হয়, ভীষণ এইরকম অবাক, সেই সাথে বেশ পুলকিত হয়। ইন্টারভিউ কথা শুনে এক মুহূর্তের জন্য সে ভুলতেই বসেছিল তার সামনে বসা মানুষটি যে অন্য সবার মতো নয়। তার চিন্তা চেতনা সমাজের আর 10টা সাধারণ পুরুষের থেকে ভিন্ন। নয়তো সব কিছু জেনে শুনে কি তাকে দেখতে আসতেন? সবার মতো হলে তখনই তো মানা করে দিতেন। মৃদু স্বরে আশা কলমা তহিদ বলতে শুরু করে। শেষ হতে মেহরাব বলে, মাশাআল্লাহ, বাকি কলমাগুলো পারবেন আপনি? কথার ধরনে আশা বিস্মিত হয়ে বলেন, না পারার কি আছে, দিব্যি পারি। বলছি, শুনুন। না থাক, এবার দ্বিতীয় প্রশ্ন। সহিত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন?
চেষ্টা করি সহিত শুদ্ধভাবে তেলাওয়াত করার। কবুলের মালিক আল্লাহ। কখন সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা হয়? ফজরের নামাজের পর, অবশ্য মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া আর এশার পরে সূরা মুলুক তেলাওয়াত করা হয় নিয়মিত। আলহামদুলিল্লাহ। সূরা কাহফ তেলাওয়াত করা হয় না, আলহামদুলিল্লাহ হয় প্রতি শুক্রবার। মুখস্থ বলতে পারবেন? আপাতত প্রথম 10 আয়াত বলছি বলে সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা শোনায় আশা। মেহরাব মুগ্ধ হয়ে শুনে তার তেলাওয়াত। আয়েশা ফোনে নাসির শোনা থামিয়ে আর চোখে মামার দিকে তাকিয়ে আছেন। মনে মনে ভাবছেন মামাটাও তার হয়েছে, যেখানে যাবে সেখানে তার মাস্টারি করা চায়। শেষে তার মিষ্টি মনিকেও কিনা পড়া ধরতে শুরু করেছে। বেশ বিরক্ত হয়ে আবার নাসির শোনায় মন দেয় সে। মাশাআল্লাহ। আপাতত এইটুকুই। আচ্ছা, আমার থেকে আপনার কিছু জানার নেই? আশা অনমনে নিজের নখ খুঁটছিল, আবার সেখানে থামিয়ে বলে, আছে তো এ। মাশাআল্লাহ। আপাতত এইটুকুই। আচ্ছা, আমার থেকে আপনার কিছু জানার নেই? আশা আনমনে নিজের নখ খুঁটছিল, এবার সেটা থামিয়ে বলে, আছে তো, কিন্তু তার আগে আমি যে ইন্টারভিউ দিচ্ছি তার ফলাফল জানা জরুরি। দৃঢ় কণ্ঠস্বর আশার। মেহরাব মৃদু হাসে। আশা যে অযথা তার সাথে কথা বাড়াতে অনিচ্ছুক তা সে বেশ বুঝতে পারছে। সব কথার কাটছাট জবাব দিচ্ছে। মেহরাব মনে মনে খুশি হয়। মাহতাব চাচার উসিলায় অবশেষে সে সঠিক মানুষের সন্ধান পেল কিনা। চাচা তার কাছে আশার যে গুণগান করেছেন, আশাকে দেখে মনে হচ্ছে তা অনেক কম ছিল। চাইলে তিনি আশার আরো অনেক গুণগান করতে পারতেন। সেসব গুণ আছে এ মেয়ের। অল্প সময়ে যা মেহরাবের চোখ এড়ায়নি। আশার লাজুকতা আর কথার ধরনে অনেক না করে প্রশ্ন জবাব সে পেয়ে গেছে। এমন একজনেই তো সে চাচ্ছিল তার জীবন সঙ্গিনী হিসাবে, যে দুনিয়াতে তো সবই জান্নাত হবে তার চিরস্থায়ী সঙ্গিনী। ইন্টারভিউ তো এখনো শেষ হয়নি। অবশ্যই ইন্টারভিউ একটু লম্বা হতো বটে, কেননা আমি আমার জন্য শুধুমাত্র একজন জীবন সঙ্গিনী খুঁজছি না, আমি খুঁজছি আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য একজন আদর্শ মা। এই সাথে খুঁজছি আমার চিরস্থায়ী জান্নাতের সঙ্গীকে, যে জীবন অন্ত অসীম এ জীবনের মতো ফুরিয়ে যাবার নয়। মেহরাবের কথা আশাকে মুগ্ধ করে। অপার্থিব এক ভালো লাগায় ভরে যায় তার মন প্রাণ। এই যে হুবহুবু তার মনের চাওয়া, ঠিক এমনটাই তো চাই সে। তার মনও তো এমন একজনই খুঁজছে। মেহরাব হয়তো নিজেও জানে না তার বলা এই বাক্যগুলো থেকে আশা মুখে না করা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছে। তবে কি তাদের অজান্তে দুটি মনের চাওয়া মিলে যাচ্ছে? তবে এখন মনে হচ্ছে আমার মনে যা প্রশ্ন ছিল তার জবাব আমি পেয়ে গেছি, তাই আপনাকে আর ইন্টারভিউ দিতে হবে না। সেই ধাপ এখানে সমাপ্ত। আর ফলাফল আপনি পাশ করেছেন, এবং সেটা বেশ ভালোভাবে। তার মানে আপনি বলতে চাইছেন, হ্যাঁ, এই সম্পর্ক এগিয়ে নিতে আমার কিংবা আমার পরিবারের কোনো আপত্তি নেই। আপনি যে ডিভোর্সি সেটা জানার পরও এতে দোষ কি আপনার ছিল? সবাই তো তাই মনে করে। আমি করি না। আল্লাহর বিধান পালনে সর্বদা যে সচেষ্ট থাকে আমি তাকে সম্মান করি। আর বিয়ের পর স্ত্রীর জন্য পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া একজন আদর্শ স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। মেহরাবের প্রতিটা কথাই সুন্দর, আশার ভালো লাগে, কিন্তু সেটা প্রকাশ না করে মুখে গাম্ভীর্য বজায় রেখে সে আবার বলেন,
আপনি আরেকবার ভেবে দেখুন, সমাজের অবহেলিত ডিভোর্সি একজন নারী, তাকে বিয়ে করে আপনি কেন ঠকবেন? আপনি চাইলেন তে কোনো সুদর্শন কুমারী মেয়েকে বিয়ে করতে পারেন, অথচ দেখুন আপনি আমার মতো ডিভোর্সি নারীকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু কেন? মোটেই না। আমি প্রাধান্য দিচ্ছি আপনার দ্বীনদারি আর আদর্শবাদিতার গুণকে। আমি সব সময় চেষ্টা করি আল্লাহর বিধান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেখানোর পথ চলতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গে কি বলেছেন জানেন? তিনি বলেছেন 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারি। সুতরাং তুমি দ্বীনদারিকেও প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতগ্রস্ত হবে। মুসলিম 17 ও 15 হায়াত 1488, আহমেদ 95-26। যেসব কারণে একজন পুরুষ বিশেষ একটা মেয়েকে স্ত্রী রূপে বরণ করার জন্য উৎসাহিত ও আগ্রহান্বিত হতে পারে, তা হচ্ছে 4টি: সৌন্দর্য, সম্পদ, বংশ, দ্বীনদারি। এই গুণ চতুষ্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ উল্লেখ করা হয়েছে দ্বীনদারি ও আদর্শবাদিতার গুণ। আর এই গুণগুলো ইসলামের দৃষ্টিতে সর্বগ্রাহ্য ও সর্বাধিকারী গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্য নিদর্শনে সারা কথা বলা হলো। দ্বীনদার গুণ সম্পন্ন কনে পাওয়া গেলে তাকেই যেন স্ত্রী রূপে বরণ করা হয়। তাকে বাদ দিয়ে অপর কোনো গুণ সম্পন্ন মহিলাকে বিয়ে করতে আগ্রহ হওয়া উচিত নয়। সালাম। 4টি গুণের মধ্যে দ্বীনদার হওয়ার গুণটি কেবল যে সার্বধিক গুণ সম্পর্ক তাই নয়। এই গুণ যার নেই তার মধ্যে অন্যান্য যত গুণেই থাক না কেন, ইসলামের দৃষ্টিতে সে অগ্রাহ্যতার যোগ্য কোনে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তো দ্বীনদারির গুণ বঞ্চিতা নারী বিয়ে করাই উচিত নয়। তিনি স্পষ্ট ভাষায় নিদর্শন দিয়েছেন, তোমরা স্ত্রীদের কেবল তাদের রূপ সৌন্দর্য দেখেই বিয়ে করো না, কেননা এই রূপ সৌন্দর্য অনেক সময় তাদের ধ্বংসের কারণ হতে পারে। তাদের ধন মালের লোভে পড়েও বিয়ে করবে না, কেননা এই ধন মাল তাদের বিদ্রোহী অনমনীয় বানাতে পারে, বরং তাদের দ্বীনদারির গুণ দেখে তবেই বিয়ে করবে। বস্তুত একজন দ্বীনদার কৃষ্ণাঙ্গ দাসীও কিন্তু অনেক ভালো। ইনবনে মাহাজব কে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের জন্য কোন ধরনের মেয়ে উত্তম। জবাবে তিনি বলেছিলেন, যে স্ত্রীকে দেখলে সে তার স্বামীকে আনন্দ দেয়, তাকে যে কাজের আদেশ করা হয় তা যে যথাযথ পালন করে এবং তার নিজের স্বামীর ধন মালের ব্যাপারে স্বামীর পছন্দের বিপরীতে কোনো কাজেই করে না। মোট কথা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তাকওয়া, পরহেজগারি, দ্বীনদারি ও উন্নত চরিত্রই হচ্ছে জীবন সঙ্গিনী পছন্দ করার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, অন্য কিছু নয়। এই মুহূর্তে শেখ সাদি একটা কথা আমার খুব মনে পড়ছে। তিনি বলছেন, সুশ্রী তবেদার ও দ্বীনদার নারী দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী। লক্ষ্য করুন, এখানে শক্ত পোক্ত গুণ দুটোই কিন্তু মানুষের আয়ত্তে। যদি কোনো রমণীর ক্ষেত্রে প্রথমোক্ত গুণটি না থাকে, তবে শেষ গুণ দুটি বিদ্যমান থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর আর সুখময় হয়ে ওঠে। আবার দেখুন, পরোক্তি গুণটি থাকলো কিন্তু শেষ দুটি গুণ অনুপস্থিত, তবে সেই নারীকে দিয়ে সুখের সংসারের স্বপ্ন দেখা বোকামি।
আর এমন নারী দুনিয়াতে যেমন বদনামের ভাগী, তেমনি পরকালে তার জন্য রয়েছে কঠোর আযাব। দেখুন, পৃথিবীতে সৌন্দর্য, ধন সম্পদ, বংশমর্যাদা তারতম্য আছে। এবার যদি সৌন্দর্য দেখে কেউ জীবনসঙ্গিনী নির্বাচন করে, তবে এর কি গ্যারান্টি আছে যে এর চেয়ে সুন্দর কোনো মেয়েকে দেখে সেই মেয়ের দিকে সে ঝুঁকে পড়বে না? অন্যান্য ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই আমি বুঝে শুনে সুস্থ মস্তিষ্কে আপনার দিনদারিকে প্রাধান্য দিচ্ছি, দিয়ে যাব ইনশাল্লাহ। অনেক কথা বলে ফিরলাম, এবার আসল কথায় আপনি বলুন, এই প্রস্তাবে আপনি রাজি তো? আশা আর মাথা নিচু করে থাকতে পারেনি। এই প্রথম সে চোখ তুলে মেহেরাবের দেখে। মেহেরাব প্রশ্ন করে উত্তরে জানানোর জন্য আশার দিকে তাকিয়েছিল মাত্র। মুহূর্তেই চোখাচোখি হয়ে যায় দুজনে। মেহেরাব আবার বলে, ছোট্ট ব্যবসায় স্বল্প আয় দিয়ে পুরো সংসারটা চালাতে হয় আমাকে। 5টি বোনের একটা মাত্র ভাই আমি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বুঝতেই পারছেন আমাদের পরিবারটা খুব একটা সচ্ছল নয়। প্রায় সময় অভাব অনটন লেগেই থাকে, যার ফলে সংসার জীবনে আপনি হয়তো খুব একটা প্রাচুর্যের ছোঁয়া পাবেন না, কিন্তু সকলের বুক ভরা ভালোবাসা পাবেন, এতটুকু নিশ্চয়তা দিতেই পারি। সুখে থাকার জন্য ধন সম্পদ প্রাচুর্যের প্রয়োজন হয় না। ভালোবাসার প্রাচুর্যই সুখে থাকার জন্যই যথেষ্ট। সর্বসুখী সুখী হওয়ার জন্যই তো জান্নাত আছেই। আর আমার লক্ষ্য ওই একটাই। তার মানে আপনি রাজি? মেহেরাবের প্রশ্নের আশা সচ্ছলে মাথা নিচু করে মেহেরাব অস্পষ্টে বলে উঠল, আলহামদুলিল্লাহ। অবশেষে এসেছে আশার জীবনে নতুন রূপে, নতুন সাজে বসন্ত এসে ধরা দিয়েছে, যে বসন্ত জীবনকে নতুন রঙে রাঙায়। আশা ও মেহেরাবের জীবনে এই বসন্ত ফুরিয়ে যাবার নয়, কেননা তাদের ভালোবাসার পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা উভয়ে বিদ্যমান। আর যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠে, তা শুধুমাত্র একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, যে স্বল্প সময়ে কিংবা সামান্য ঝড়ের কবলে পড়ে ছিন্ন হয়ে যাবে। বরং এটা একটা ইবাদত। দুনিয়া তুচ্ছ স্বার্থ কিংবা মানবিক দুর্বলতাকে ছাপিয়ে একমাত্র আল্লাহর সৃষ্টি অর্জনের লক্ষ্যে যে সম্পর্ক, যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেই সম্পর্ক, সেই আল্লাহর বসন্ত তো ফোরবার নয়।